শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এবছর যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে ডিসকাশন করব। আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট পেপার 7-এ ইউনিট 1 থেকে কিছু টপিক নিয়ে ডিসকাশন করব। তোমরা প্রত্যেকে জানো এই বছর তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স পেপার 7 রয়েছে তার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। তো সেই ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে ফার্স্ট ইউনিটের তোমাদের যেই ছোট ছোট টপিকগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা টপিকের উপর আমি হাইলাইট করার চেষ্টা করব। এবং এই আলোচনাটি ভালোভাবে বুঝতে পারলে এই ইউনিট থেকে তোমাদের যে ধরনের কোশ্চেনগুলো আসবে পরীক্ষাতে বা যে ধরনের কোশ্চেনগুলোর প্রিপারেশন তোমরা নেবে, সেগুলোর প্রস্তুতি নিতে, মনে রাখতে, বুঝতে এবং পরীক্ষার খাতায় লিখতে তোমাদের সুবিধা হবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো তোমাদের যে ফার্স্ট ইউনিট, সেই ফার্স্ট ইউনিটে তোমাদের ছোট ছোট 4 থেকে 5টা টপিক দেওয়া রয়েছে। তার মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক, এই যে শাস্ত্রটা, এটা একটা বিদ্যা বা শাস্ত্র। এই শাস্ত্রের যে বিবর্তন, যেটাকে ইংরেজিতে বলা হয় ইভলিউশন অফ দি ডিসিপ্লিন। তো এই আন্তর্জাতিক সম্পর্ক, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস বা সংক্ষেপে আমরা আইআর বলে থাকি, এটা হলো রাষ্ট্র, সংস্থা ও মানুষের মধ্যে সম্পর্ক বোঝার একটা বিদ্যা। অর্থাৎ রাষ্ট্র এবং যে বিভিন্ন সংস্থাগুলো থাকে রাষ্ট্রের মধ্যে এবং যে মানুষ থাকে তাদের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক বা রিলেশন, তো ওইটাকে বোঝা, সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তো পুরনো যে সভ্যতাগুলো, ওই সভ্যতাগুলোর মধ্যেও কিন্তু এই ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্কের ধারণা ছিল। যেমন আমরা যদি বলি যে প্রাচীন ভারতীয় শাস্ত্রে কূটনীতি এবং যুদ্ধ নীতিগুলো, তো ওইগুলোও কিন্তু প্রাচীন ভারতীয় শাস্ত্রের মধ্যে আমরা লক্ষ্য করেছি। তো গ্রিসে যে থুসিডিসিস, তিনি পেলোপনেশিয়ান যুদ্ধ নিয়ে লিখেছিলেন। যে পাশাপাশি কৌটিল্যের যে অর্থশাস্ত্রের কথা আমরা জানি, সেই অর্থশাস্ত্রেও কিন্তু কূটনীতি ও রাজ্যতন্ত্রের বিশদ বর্ণনা রয়েছে। অর্থাৎ রাষ্ট্রতন্ত্র বা রাজ্যতন্ত্র যেটাই আমরা বলে থাকি, এগুলোর মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কৌটিল্য। তখন থেকে কিন্তু আমরা এই আন্তর্জাতিক সম্পর্কের ধারণা পাই। তবে আধুনিক অর্থে এই শাস্ত্র, অর্থাৎ যে আন্তর্জাতিক সম্পর্ক, এটা গড়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের পরে। যখন প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তখনই এই আন্তর্জাতিক সম্পর্কের একটা প্রয়োজন যারা বুদ্ধিজীবী রয়েছে, যারা দার্শনিক রয়েছে, তারা কিন্তু অনুভব করেছেন। তো যুদ্ধের ধ্বংস দেখে মানুষ ভাবলো যে কিভাবে শান্তি আনা যায়। তো এই যে প্রশ্নটা, কিভাবে শান্তি আনা যায়, এই প্রশ্নের উৎসেই কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তিটা। বিশেষ করে 1919 সালে ওয়েলসের অ্যাবেরিস্ট উইথ বিশ্ববিদ্যালয়, যেটার নাম আমরা প্রত্যেকে জানি, ওয়েলসের অ্যাবেরিস্ট উইথ বিশ্ববিদ্যালয়ে এইটার প্রথম একটা বৈঠক সংগঠিত হয় এই আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ে, যেটা উড্রো উইলসন চেয়ার অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স নামে পরিচিত এবং সবাই এই নামে এটাকে জানে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি আমরা এই শাস্ত্রের কথা দেখি, এটা একটা নতুন একটা রূপ লাভ করে। বিশেষভাবে যে বাস্তববাদ, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিয়েলিজম, এই বাস্তববাদ তত্ত্ব, তো ওই তত্ত্ব অনুসারে রাষ্ট্র সবসময় ক্ষমতার জন্য লড়াই করে। প্রত্যেকটা রাষ্ট্রই চায় যে নিজে ক্ষমতার জোরে এগিয়ে থাকবে অন্য রাষ্ট্রের তুলনায়। পাশাপাশি যে উদারবাদ, এগুলো এক একটা তত্ত্ব। এই তত্ত্বে বলা হয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে লিবারেলিজম বলে থাকি, এই তত্ত্বে বলা হয়েছে যে সহযোগিতা, আন্তর্জাতিক সংস্থা শান্তি আনতে পারে। কি কি? পাশাপাশি সহযোগিতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে আমরা দেখি যে ইউএনওর যে বিভিন্ন শাখাগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটা আন্তর্জাতিক সংস্থা। এগুলো কি করতে পারে? এগুলো শান্তি আনতে পারে। তো গঠনবাদের কথা আমরা বলতে পারি যে গঠনবাদও একটা শাখা। তো এটা বলে যে ধারণা, বিশ্বাস, পরিচয়, রাষ্ট্রের আচরণ, এগুলো গড়ে তোলে এই গঠনবাদ। তো আজ এই শাস্ত্রে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্কে, নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশ, মানবাধিকার, উন্নয়ন, এই সব কিছুই কিন্তু পড়ানো হয়। তোমরা দেখবে তোমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশনস যে সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসের মধ্যে তুমি এই প্রত্যেকটা বিষয় পাবে। যে অর্থনীতিও আসবে এটার মধ্যে, পরিবেশও আসবে, মানবাধিকারও আসবে, পাশাপাশি ডেভেলপমেন্ট বা উন্নয়নের বিষয়গুলো, এগুলো কিন্তু এই ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে আসবে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এখন একটা বড়, জটিল এবং গুরুত্বপূর্ণ শাস্ত্র আমরা বলতে পারি। একটা ছোট্ট গণ্ডির মধ্যে বা ছোট্ট একটা এরিয়ার মধ্যে এটা সীমাবদ্ধ নয়। তো
তো বিশ্বায়নের যে যুগে আমরা বর্তমানে বসবাস করি, তো এই বিশ্বায়নের যুগে সব দেশ একে অপরের সাথে কিন্তু যুক্ত রয়েছে। কারণ আজকাল যে বিশ্বায়ন হয়ে গেছে, একটা বিশ্ব মুক্ত বাণিজ্য বাজার তৈরি হয়ে গেছে। এই বাজারে কিন্তু সবাই অংশগ্রহণ করে। তাই আন্তর্জাতিক সম্পর্ক বোঝা খুব প্রয়োজন বর্তমান সময়ে আমি মনে করি। তো এটা শান্তি, উন্নয়ন এবং ন্যায় বিচারের জন্য দরকার অন্ততপক্ষে। তো এই শাস্ত্র মানুষকে যে একটা বৈশ্বিক নাগরিক, আমি যে সমগ্র বিশ্বের একটা অংশ বা সমগ্র বিশ্বের একজন নাগরিক, এটা ভাবতে শেখায়। অর্থাৎ এটা আমাদের যে ইন্টারন্যাশনালিজমের যে ব্যাপারটা, আন্তর্জাতিকতাবাদ, ওইটা আমাদেরকে শেখায়। তো যাই হোক, আরেকটা টপিক তোমাদের রয়েছে এই ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপর ফার্স্ট ইউনিটে, যেটা হচ্ছে ক্ষমতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা, যেটা ইংরেজিতে বলা হয় পাওয়ার, সভরেন্টি অ্যান্ড সিকিউরিটি। এই টপিকটাও তোমাদের এই ফার্স্ট ইউনিটের মধ্যে রয়েছে। তো ক্ষমতা, যেটাকে আমরা ইংরেজিতে পাওয়ার বলে থাকি, এটা আন্তর্জাতিক সম্পর্কের একটা মূল ধারণা। কারণ এই ক্ষমতার উপর ভিত্তি করেই যা কিছু ঘটছে, এবং আজকাল যে আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি, তার মূলে কিন্তু ক্ষমতা। তো ক্ষমতা মানে অন্যের উপর একটা প্রভাব। তো রাষ্ট্র সামরিক শক্তি, অর্থনীতি, জনসংখ্যা, কূটনীতি দিয়ে ক্ষমতা অর্জন করে। অর্থাৎ ক্ষমতাগুলোর কিছু উপাদান রয়েছে। একটা রাষ্ট্রের যে শক্তি রয়েছে, রাষ্ট্রের যে অর্থনীতি রয়েছে, রাষ্ট্রের যে জনসংখ্যা বা কূটনীতি, এই সব কিছুই কিন্তু ক্ষমতার মূলে। তো ক্ষমতা প্রতিযোগিতা রাষ্ট্রের মধ্যে একটা সংঘাতের কারণ হয়েও দাঁড়ায়। তো বাস্তববাদী যারা রয়েছেন তারা বলে যে শক্তি ছাড়া নিরাপত্তা নেই। অর্থাৎ নিরাপত্তার জন্য শক্তি থাকতে হবে। পাশাপাশি সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে হচ্ছে নিজের এলাকা এবং জনগণের উপর একটা সর্বোচ্চ নিয়ন্ত্রণ করা। অর্থাৎ সুপ্রিম পাওয়ার, নিজের মধ্যে একটা সর্বোচ্চ ক্ষমতা থাকবে, সেটাই হচ্ছে কিন্তু সার্বভৌমত্ব। তো একটা স্বাধীন রাষ্ট্র অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া কিন্তু শাসন চালায়। অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রয়েছে, সে রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের উপরে কোনো বিষয়ে নির্ভর করে না। যে ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি, যেটা নাম আমরা পলিটিক্যাল সায়েন্সে শুনেছি, এটা থেকে সার্বভৌমত্বের আধুনিক ধারণা আমরা পাই। তো রাষ্ট্র ব্যবস্থা সার্বভৌমত্বের উপর দাঁড়ানো, আমরা যদি এক কথায় বলতে চাই। কিন্তু মানবাধিকার লঙ্ঘন হলে আন্তর্জাতিক হস্তক্ষেপের একটা বিতর্ক রয়েছে। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, সেখানে কিন্তু যে আমরা জানি যে বিশ্ব মানবাধিকার কমিশন রয়েছে, তারা কিন্তু এসে হস্তক্ষেপ করে। অন্য একটা দেশের উপরে তারা তখন নিয়ন্ত্রণ আনে, অন্য একটা দেশের উপরে তখন তদারকি করে। তো এবার আসি আপনার নিরাপত্তার প্রসঙ্গে। এই নিরাপত্তা রাষ্ট্র এবং মানুষের একটা সুরক্ষা বোঝায়। আমি যে একটা রাষ্ট্রে বসবাস করছি, রাষ্ট্রে আমি কতটা শান্তিপূর্ণভাবে, কতটা সুরক্ষিতভাবে বসবাস করছি, সেটাই হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা। তো আগে নিরাপত্তা মানে ছিল অন্য রাষ্ট্রের আক্রমণ ঠেকানো, যে বহিরাষ্ট্র আমাদের দেশের উপর আক্রমণ যদি করে, সেই আক্রমণ প্রতিহত করা বা সেই আক্রমণ থেকে বাঁচা, সেটাই ছিল একটা সময় নিরাপত্তা। আর এখন নিরাপত্তা মানে হচ্ছে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, যেগুলোর মধ্যে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে না কিন্তু। যেমন আমি যে আমার নিজের দেশে বসবাস করছি, আমি কতটা খাদ্য নিরাপত্তা রয়েছে আমার মধ্যে, কতটা স্বাস্থ্য নিরাপত্তা রয়েছে, তো ওই বিষয়গুলো আমাকে খতিয়ে দেখতে হবে। তো জাতিসংঘে এই নিরাপত্তা পরিষদ আছে, আমরা জানি সিকিউরিটি কাউন্সিল, যেটাকে ইংরেজিতে বলা হয়। তো এই যে নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, এটার মধ্যে বিশ্ব শান্তি রক্ষার জন্যই কিন্তু এটা গঠিত হয়েছে বা এটা কাজ করছে। নিরাপত্তা মানে শুধু যুদ্ধ নয়, মানুষের ভালো থাকাকে বোঝায়। ক্ষমতা, সার্বভৌমত্ব আর নিরাপত্তা, এই তিনটি আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। আমরা যদি মূল ভিত্তির কথা বলি আন্তর্জাতিক সম্পর্কে, তাহলে আমরা এই তিনটা কথাই বলবো। একটা হচ্ছে ক্ষমতা, ২ নম্বর হচ্ছে সার্বভৌমত্ব, আর ৩ নম্বর হচ্ছে কি, নিরাপত্তা। তো রাষ্ট্রকে নিজের ক্ষমতা বাড়াতে, সার্বভৌমত্ব রক্ষা করতে আর এই নিরাপত্তাকে নিশ্চিত করতে কিন্তু কাজ করতে হয়। তো এই কারণে রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা, জোট, সমঝোতা, এই সবই কিন্তু হয়। যাই হোক, আরেকটা টপিক তোমাদের এখানে রয়েছে, যেটা হচ্ছে স্থান, ক্ষমতা এবং ভূখণ্ড। তো এই স্থান, ক্ষমতা এবং ভূখণ্ড, যেটা ইংরেজিতে রয়েছে তোমাদের স্পেস, পাওয়ার এন্ড টেরিটরি। তো এটার প্রসঙ্গে বলা হয়েছে যে ভূখণ্ডটা কি? ভূখণ্ড হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যে ভূখণ্ড মানে দেশের সীমা, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, এগুলি হচ্ছে ভূখণ্ড। আমি যেই অংশটার মধ্যে রয়েছি বা আমার দেশের যে একটা নির্দিষ্ট সীমা রয়েছে, এটাই হচ্ছে তার ভূখণ্ড। তো রাষ্ট্রের নিজের ভূখণ্ড রক্ষা করতে কিন্তু সব সময় সচেষ্ট থাকে, লড়াইও করে। ভূখণ্ড নিয়ে অনেক যুদ্ধ হয়েছে, যেমন কিছুদিন আগেও যে ভারত পাকিস্তান বা কাশ্মীর নিয়ে যে উত্তেজনা, এটা কিন্তু এই ভূখণ্ড লড়াই আমরা বলতে পারি। আবার ভূ রাজনীতি রয়েছে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলে থাকি। তো এটা বলে কি, যে রাষ্ট্রের অবস্থান তার শক্তি নির্ধারণ করে।
তো যেমন ভারত মহাসাগরের অবস্থান ভারতের সমুদ্র শক্তিকে বাড়ায়। পাশাপাশি স্পেস, যেটাকে একটা জায়গা আমরা বলে থাকি, এখন শুধু জমিকেই বোঝায় না, কিন্তু যে মহাকাশে যে স্যাটেলাইট বসানো, তাছাড়া আউটডোর স্পেসে যে প্রতিযোগিতা, রাষ্ট্রের ক্ষমতার অংশ হিসেবে কিন্তু কাজ করে। তো সাইবার স্পেসের কথা তোমরা শুনে থাকবে, এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তথ্য যুদ্ধে এটা ব্যবহৃত হয়ে থাকে। পাশাপাশি সমুদ্রের গভীর অংশ নিয়ে রাষ্ট্রের মধ্যে একটা প্রতিযোগিতা সবসময় কিন্তু আছে, এবং এই প্রতিযোগিতা সবসময় চলছে। যেমন দক্ষিণ চীন সাগরের কথা তোমরা বলতে পারো, যে স্পেস, ভূখণ্ড, ক্ষমতা এই সবই একসাথে যুক্ত আমরা যদি এক কথায় বলি। রাষ্ট্র নিজের সীমা, আকাশ, সমুদ্র, সাইবার স্পেস এই সব কিছু রক্ষা করতে চায়। এই কারণে কিন্তু নতুন নতুন চুক্তি হয়, বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি জুট হয়, অনেক সময় দ্বন্দ্বও হয় এগুলো নিয়ে। তবে স্থান এবং ক্ষমতার এই লড়াই আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা বলতে পারি। কারণ আন্তর্জাতিক সম্পর্ক মূল উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু এই সবগুলোকে উৎস করে, কেন্দ্র করে। কারণ এইসব বিষয় যদি না থাকতো, তাহলে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কেউ মাথা ঘামানোর কোনো প্রয়োজন ছিল না। এবার আসি আমরা আরেকটা টপিক যেটা তোমাদের রয়েছে, রাষ্ট্র ও অরাষ্ট্র অভিনেতা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাষ্ট্র ও অরাষ্ট্র অভিনেতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে স্টেটস অ্যান্ড নন স্টেটস অ্যাক্টর। তো এই রাষ্ট্র এবং অরাষ্ট্র অভিনেতা বলতে আমরা কি বুঝি? তো এগুলো আন্তর্জাতিক সম্পর্কের মূল একক। আমরা জানি যে আন্তর্জাতিক সম্পর্কের মূল একক কোনটা? রাষ্ট্র কিন্তু। তো রাষ্ট্র স্বাধীন এবং সার্বভৌম, এটাও আমরা জানি যে রাষ্ট্রের মধ্যে কি হয়, যুদ্ধ, শান্তি চুক্তি এগুলো রাষ্ট্রের মধ্যেই হয়। কিন্তু আজ অরাষ্ট্র অভিনেতার ভূমিকাও কিন্তু খুব বড়। তো অরাষ্ট্র অভিনেতার ভূমিকাটা কিরকম? যেমন এনজিও, তোমরা নাম শুনে থাকবে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো, বিভিন্ন বহুজাতিক কোম্পানি যেগুলো এমএনসি বলা হয়, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন যেগুলো, পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএন রয়েছে, আইএমএফ যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো সন্ত্রাসী দল, বিদ্রোহী গোষ্ঠী, এই যে সংস্থাগুলো রয়েছে এরা সবই হচ্ছে অরাষ্ট্র অভিনেতা, অর্থাৎ নন স্টেট অ্যাক্টর আমরা এগুলোকে বলে থাকি। তো জাতিসংঘ শান্তি রক্ষা, দারিদ্র দূর করা, মানবাধিকার রক্ষায় কাজ করে। তো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক, যেটা আমরা জেনেছি, বা ওয়ার্ল্ড ব্যাংকের কথা তোমরা সবাই জানো, যে অর্থনৈতিক নীতি প্রভাবিত করে থাকে কিন্তু বিশ্বের। এনজিও কি করে? স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার রক্ষায় কাজ করে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কথা চিন্তা করো, তারা নিরাপত্তায় হুমকি তৈরি করে। আমরা কিন্তু সবাই সবসময় চিন্তিত থাকি এই ধরনের যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তাদের যে বিভিন্ন কার্যকলাপ রয়েছে এগুলোর জন্য। তো অরাষ্ট্র অভিনেতারা রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করে, কখনো রাষ্ট্রের সঙ্গে তারা কাজ করে, কখনো তারা বিরোধিতা করে। রাষ্ট্র ও অরাষ্ট্র উভয়ই আন্তর্জাতিক সম্পর্কের অংশ। যাই হোক, এদের ছাড়া আমরা বিশ্ব রাজনীতি বুঝতে পারবো না, এবং বোঝাও অসম্ভব। এগুলোকে রাখতে লাগবে আমাদের বিশ্ব রাজনীতি বোঝার জন্য, ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক বোঝার জন্য। তো এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করতে রাষ্ট্র এবং অরাষ্ট্র দুটোকেই দেখতে হয় আমাদের। যাই হোক, আমাদের আরেকটা টপিক রয়েছে এই ইউনিটির মধ্যে, যেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন আমরা বলে থাকি, ইংরেজিতে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এই স্থিতিশীল উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। এর মানে কি? যে এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করে বর্তমান প্রয়োজনটা মেটায়। অর্থাৎ আমরা বর্তমানে যা কিছু আছে সব নিঃশেষ করে দেব না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রাখবো, বা এমনভাবে আমরা উৎপাদন করব যেটা আমাদের বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখবে, অফুরন্তভাবে রাখবে। তো তিনটা স্তম্ভ, যেমন একটা অর্থনৈতিক বৃদ্ধি, 2 নম্বর সামাজিক ন্যায়, 3 নম্বর পরিবেশ রক্ষা, এই তিনটা নিয়েই কিন্তু ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন যেটা, এটা কাজ করে। তো অর্থনৈতিক উন্নয়ন দরকার, কিন্তু পরিবেশ নষ্ট করে কিন্তু নয়। তো সমাজে বৈষম্য কমাতে হবে, সবাই যেন সুফল পায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন বড় একটা চ্যালেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং এর কথা তো আমরা জানি আজকাল। সমুদ্রের স্তর বাড়াচ্ছে দিন দিন, এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিভিন্ন দুর্যোগ ঘটছে। জাতিসংঘের এই স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আছে, যেমন মোট 17টা লক্ষ্য আছে কিন্তু জাতিসংঘের। 17টা লক্ষ্য নিয়ে জাতিসংঘ কাজ করে। এর মধ্যে দারিদ্র দূর করা, যে মানুষের ক্ষুধা কমানো, মানুষের যে খাদ্যের চাহিদা এটাকে মিটানো, শিক্ষা স্বাস্থ্য উন্নত করা, পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থা করা, এই সব কিছুই এই স্থিতিশীল উন্নয়নের অংশ হিসেবে আমরা বলতে পারি। তো রাষ্ট্রগুলোকে একসাথে কাজ করতে হয়। তো আন্তর্জাতিক চুক্তি যেমন প্যারিস চুক্তি, তারপর জলবায়ু পরিবর্তন, এগুলোকে রুখতে সহায়তা করে। তো এই স্থিতিশীল উন্নয়ন শুধুমাত্র একটা নীতি নয়, আমরা কি এটাকে শুধু একটা নীতি বলবো না, এটি ন্যায়, শান্তি এবং মানবতার প্রশ্নেও কিন্তু জড়িত। তো সব দেশের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হবে না। এজন্য
আন্তর্জাতিক সম্পর্কে সহযোগিতা করে আমাদের প্রত্যেকের দরকার। স্থিতিশীল উন্নয়ন মানে আমরা সবাই মিলে পৃথিবীটাকে ভালো রাখতে চাই এবং ভালো রাখতে হবে, কারণ আমাদের যেমন বাঁচতে হবে, আগামী প্রজন্মকেও আমাদের বাঁচার সুযোগ দিতে হবে। তো মোটামুটি এই টপিকগুলোই ছিল তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে। তো এখান থেকে বাছাই করে তোমাদের তিনটি প্রশ্ন অবশ্যই পড়তে হবে তোমাদের প্রিপারেশনের জন্য, কারণ পরীক্ষাতে তোমার দুটি কোশ্চেন আসবে, এই দুটোর মধ্যে থেকে একটি তোমাকে আনসার করতে হবে। তো এখানে মোট 5টি টপিক রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিটে, তার মানে কিন্তু তুমি 5টা প্রশ্ন পড়বে না। এখান থেকে বাছাই করে তোমাকে 3টা প্রশ্ন পড়তে হবে। আর কোন 3টা প্রশ্ন পড়তে হবে সেটা তোমরা যারা আমাদের স্কুল অফ মেরিটে অ্যাডমিশন নিয়েছো, ক্লাস করছো, তোমরা প্রত্যেকেই জানো আমাদের অ্যাপে দিয়ে দেওয়া রয়েছে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যারা এখনো আমাদের স্কুল অফ মেরিটে অ্যাডমিশন নাওনি বা ইচ্ছা প্রকাশ করছো হ্যাঁ স্কুল অফ মেরিটের সাথে স্টাডি করব, তোমরা গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো। আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিটের উপর মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেনগুলো আমি দিচ্ছি, পাশাপাশি শর্ট কোশ্চেনও আমি দিচ্ছি, যেগুলো পড়লে তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি তুমি নিতে পারবে এবং পরীক্ষায় 100% কমনের সম্ভাবনা অবশ্যই থাকবে। তো আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি। আগামী ক্লাসে আমরা ইউনিট 2 এর মধ্যে কি কি বিষয় রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেব। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে।